আপুরা, আপনাদের কাছে একটা সাজেশন চাই। আমার বিয়ে ঠিক হয়েছে আমার এক প্রতিবেশী আন্টির ছেলের সাথে। তারা বংশগত বড়লোক, আগেও বড়লোক ছিল, এখন আরও বেশি। ছেলেটা ক্লাউড ইঞ্জিনিয়ার, বেশ পয়সা হয়েছে তারও। আমরা আগে নিম্ন মধ্যবিত্ত ছিলাম। আমার বাবা তখন 10,000 বেতনে চাকরি করতো একটা ফ্যাক্টরিতে। আমরা 6 ভাই বোন কি কষ্টে বড় হয়েছি তা বলার বাইরে। তখন ওই আন্টি আমাদের পছন্দ করলেও ওনার ছেলেটা আমাদের দু চোখে দেখতে পারত না। আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না। তাদের বাড়িতে বাংলা সিনেমা দেখতে গেলে সে এমনভাবে ঘাড় বাঁকিয়ে চলে যেত, বলতো যে লজ্জায় অপমানে মাথা হেট করে চলে আসতাম। তখন ছোট ছিলাম, তাই অত আত্মসম্মান বোধ ছিল না। ছেলেটা না থাকলেই আমি আর আমার বোন ওদের বারান্দার দরজা ঠেলে ঠুলে টিভি দেখতে মেঝেতে বসে যেতাম। সে যাতে সিনেমা শেষ হওয়ার আগে না আসে তার জন্য দোয়া করতাম। অবশ্যই হুট করে চলে এলে আবারও একই চোখ রাঙানি, ঘাড় বাঁকানো বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা ঘষে তুড়ি বাজিয়ে ইশারা করত বেরিয়ে যেতে। তার মা থাকলে কিছু বলতো না, তখন চোখ দিয়ে ইশারা করত। আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু ছোটবেলায় ওইসব আমার আত্মসম্মানে না লাগলেও এখন এই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ আত্মসম্মানে লাগে। এই ব্যাপারগুলোকে কেউ দয়া করে রোমান্টিসাইজ করবেন না। মোটেও এইসবের পর্যায়ে পড়ে না এই ব্যাপারগুলো। আমরা গরিব বলে সবসময় নিচু নজরে দেখত ছেলেটা। আরেকটা ঘটনা বলি। একবার আম্মা পিঠা বানাচ্ছিল তাদের বাড়িতে। পিঠাগুলোকে চট্টগ্রামের ভাষায় গুড়া পিঠা বলা হয়। তার মা ডেকেছিল পিঠা বানিয়ে দিতে, আমিও সাথে ছিলাম। তখন ক্লাস 3 নাকি 4-এ পড়ছি। আমিও পিঠার লতি পাকাচ্ছিলাম। চালের গুঁড়ার কাই নিয়ে হাতের তালু দিয়ে পিঁড়িতে হালকা করে ঘষে ঘষে লম্বা করে পাকানো হয় লতিটা। তারপর সেটাকে ছোট ছোট করে কেটে তৈরি হয় গুঁড়া পিঠা। ছেলেটা হুট করে এলো, আমাকে আর আম্মুকে দেখে তার মায়ের উদ্দেশ্যে বলল, এগুলো আর খাওয়া যাবে? কথাটা শুনে আম্মুর কেমন লেগেছিল জানি না, কিন্তু আমি অতটুকুন একটা মেয়ে ছিলাম, আমার বড্ড অপমান লেগেছিল। তার মা অবশ্য তাকে চলে যেতে বলে আম্মুর সাথে হেসে হেসে কথা বলছিল, যাতে আম্মু মনে কষ্ট না পায়। আরও একটা ঘটনার কথা বলি। তার এক চাচ্চুর বিয়ে হচ্ছিল। প্রায় 15-16টা আলাদা আলাদা পরিবার নিয়েছিল আমাদের গোটা সিদ্দিক বাড়ি। গ্রামের বাড়ি আসলে যেমন হয় আর কি। গোটা বাড়িতে যতগুলো মেয়ে ছিল সবার জন্য গায়ে হলুদের শাড়ি কেনা হয়েছে। আমার আম্মু টাকা দিতে পারেনি বলে আমরা 3 বোন শাড়ি পরতে পারিনি। সেদিন আমার বোন দুটো খুব কেঁদেছিল, কিন্তু আমি ছোট হয়েও কিভাবে যেন কাঁদিনি সেদিন। তবে গায়ে হলুদের বিরিয়ানি খাওয়ার পর যখন আমি আমার আপুদের সাথে অনুষ্ঠান দেখতে গেলাম, ওই ছেলেটা আমাদের মুখের ওপর ছাদের দরজাটা বন্ধ করে দিল, কারণ ছাদেই অনুষ্ঠান হচ্ছিল। পরদিন সকালে আমাদের কেউ কেন দেখেনি সেটা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন আম্মু বলল ওরা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি জানি আমার 2 বোন কত কেঁদেছে সেদিন। আরও একটা ঘটনার কথা মনে পড়ল। আমাদের গ্রামের বাড়িতে এক দাদা ভাইয়ের মেজবান হচ্ছিল। তখন তেরপালে বসিয়ে খাওয়াচ্ছে বাচ্চা ছেলেমেয়েদের, যারা বেশি ছোট তাদের, মানে যাদের বয়স 5-6 বছর তাদের, কারণ তারা চেয়ারে বসলে টেবিল ছুঁতে পারবে না। আমাদের বয়সী যারা ছিল সবাইকে টেবিলে বসে খাওয়ানো হচ্ছে, কিন্তু ওই ছেলেটা কি করলো, আমাদের ওই চেয়ারে বসে খেতে দিল না, আমাদের তেরপালে বসে খেতে দেওয়া হলো, ছুঁড়ে ছুঁড়ে ডাল ভাত দেওয়া হলো। বিশ্বাস করুন, ওইসব মনে পড়লে আমার কি যে কষ্ট হয়। এখন অবশ্য আমরা আর্থিকভাবে সচ্ছল। ওই ছেলেটা আমার ভাইয়াদেরকে একদম পছন্দ করতো না। একবার মেজো ভাইয়াকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিল। আম্মু মেজো ভাইয়ার পিঠের দাগ দেখে সারা রাত চুপিসারে কেঁদেছে, যাতে ওরাও কান্নার আওয়াজ না শোনে। বিচার নিয়ে যাওয়ায় আমার চাচ্চুর গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছিল ছেলেটা। এখন আমার বড় ভাইয়া মেজো ভাইয়াকে সবাই সমীহ করে। তার সাথে ভাইয়াদের এখনও তেমন সখ্যতা নেই। ঈদ কোরবানের ছুটিতে দেখা হয়, তখন কথাবার্তা হয়। তারা হয়তো কল্পনাও করেনি আমাদের পরিবার কখনো উঠে দাঁড়াবে আর্থিকভাবে। আসলে অভাব অনটন আমাদের মানুষ চিনিয়ে দিয়েছে। কিন্তু এখন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমি জানি না কি করব। গোটা সিদ্দিক বাড়ির মানুষই অবাক হয়ে আছে কিভাবে আমাকে ওই বাড়ির মানুষ বউ করে নিয়ে যেতে চাইছে সেটা ভেবে। এখনও সবাই মনে করে আমরা ওদের যোগ্য না। আম্মা আব্বা তো এক কথায় রাজি বিয়েতে, কিন্তু আমি জানি না আমি কি করব। আমি বোধহয় গোটা পৃথিবীতে আল্লাহর কোনো সৃষ্টিকে এতটা ঘৃণা করি না যতটা ওই ছেলেটাকে করি। আমি কিভাবে বলবো এই বিয়েটাতে আমি রাজি না? আসলে বিয়ের কথাবার্তা এমনভাবে চলছে যে আমার মতামত দেওয়ার জায়গাটা পর্যন্ত নেই কোথাও। দাদিমা আমার মন খারাপ দেখে বলল, ছোটবেলায় অনেকের খাসিয়ত খারাপ থাকে, বড় হতে হতে ঠিক হয়ে যায়, ওই রকম লোকেরা বউ ভালোবাসে বেশি।
বিশ্বাস করুন, দাদিমার কথায় আমার একটুও শান্তি লাগছে না। যারা নিজেদের মানুষকে সম্মান দেয় কিন্তু অন্যজনকে সম্মান না দিয়ে রীতিমতো আতঙ্কে রাখে, অপমানিত হওয়ার ভয়ে সে কোনো মানুষের কাতারে পড়ে না। অন্তত আমার তা মনে হয়। খেয়াল করে দেখলাম বড় ভাইয়া মেজো ভাইয়া একদম রাজি নেই। ছোট ভাইয়া এইসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না। কিন্তু কাল বড় ভাইয়াকে দেখলাম আম্মুকে প্রশ্ন করছে আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি কিনা। অবশ্য আম্মু বলল ওর আর কি পছন্দ অপছন্দ, নিজের কি খেতে ভালো লাগে সেটা পর্যন্ত বলতে পারে না ওই মেয়ে। ভালোই তো হচ্ছে, আমাদের সামনে থাকবে, আমি ওর ভালো মন্দ চোখের সামনে দেখব। আমি গত কয়েক রাত একদম ঘুমাতে পারছি না, বুঝে উঠতে পারছি না কিভাবে না বলবো। কারণ আমার একটা না গোটা সিদ্দিক বাড়ি এমনকি গোটা পাড়া কাঁপাবে। সবাই মনে করবে আমি বেশি পেয়ে গেছি বলে হজম করতে পারছি না। আমাকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করুন। পোস্টটা করার ঘণ্টাখানেকের মাথায় ভাইরাল হয়ে গিয়েছে। এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। শাইনা একজনের মন্তব্য দেখে থমকে গেল। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ নম্রভদ্র। কারণ আমি হলে এই পোস্টে ওই ছেলেকে আরও জঘন্য জঘন্য গালি দিতাম। বড় বোন হিসেবে একটা সাজেশন দেই, যার আসল রূপ খারাপ সময় দেখে ফেলেছেন তার সাথে সারা জীবন কাটানোর মতো জঘন্য সিদ্ধান্তটা নিয়েন না। বিয়েটা ভেঙে দিন। ইউ ডিজার্ভ বেটার, মেক দ্য রাইট ডিসিশন, স্টে ওয়েল, বেস্ট উইশেস। শায়না বুকে সাহস সঞ্চার করলো। এবার সে বলে দেবে সবাইকে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। সেই 7 দিন আগে শেষবার সূর্যের দেখা মিলেছিল। টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে। কাল পরশুর পর সূর্যের দেখা মিলতে পারে। দাদিমা বারান্দা থেকে ডাক দিলেন, শানু, ফেরিওয়ালা এসেছে, কি যেন কিনবি বলছিলি? দাদিমা তাকে শানু বলে ডাকে। শায়না ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে পা দিতেই কানে ভেসে হলো, এই চুড়িগুলো খুব সুন্দর, শায়না আপার গায়ে হলুদের দিন পরব, আমরা কনে পক্ষ। পাশ থেকে হাসতে হাসতে একজন বলল, আমরা বরপক্ষ। চারপাশের চাচিরা হঠাৎ গুঞ্জন তুলে ফিসফিস করতে লাগলো। শায়নাকে ঘিরে কিছু বলছে, কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। শায়না থমকে গেল। কিছু বোঝার আগেই মা এসে তার হাত ধরে টান দিলেন। চল, এখানে এসেছিস কেন? শায়না ভ্রু কুচকে তাকালো। আমার কিছু সেফটি পিন কিনতে হবে। মা কড়াভাবে বললেন, পরে কিনিস, এখন আয়। কিন্তু শায়না গেল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ফেরিওয়ালারা আর আসবে না, ওদের কাছ থেকে সস্তায় জিনিস পাওয়া যায়, তুমি ঘরে যাও, আমি আসছি। সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল। পায়ে স্যান্ডেল নেই, পায়ের আঙুরের ফাঁকে বালি লেগে আছে। সে সেফটি পিন কিনল। কাচির চুড়ির দিকে হঠাৎ চোখ আটকে গেল। লাল সবুজ 2 ডজন চুড়ি কিনে ফেলল। ঠিক তখনই ছোট চাচি ছুটে এসে মাথার ওড়নাটা টেনে কপাল ঢেকে দিলেন। তারপর ইটের স্তূপের পেছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন। শায়না অবাক হয়ে বলল, তোমাদের সমস্যা কি? চাচি বলল, ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে, তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না? এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে। পায়ে স্যান্ডেলটা অব্দি দিসনি, কি বেকুব মেয়ে তুই। শায়না চাচির হাত থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ফেরিওয়ালাকে টাকা দিতে হবে। চাচি আঁচলে মুখে চাপা দিয়ে হাই হাই করে উঠল। কারণ উঠোনে এসে থামা চকচকে কালো গাড়িটার দরজা খুলে নামলো একজন লোক। কালো ব্লেজার, টান টান টাই, চকচকে স্যুট বুটে মোড়া। মনে হচ্ছে সিনেমার কোনো রাশভারী চরিত্রের আগমন। শায়না ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলো, হাতে আপাতত টাকা পয়সা নেই, টিউশনের বেতন পেতে ঢের দেরি, দাদির পেকে যাওয়া চুল আছে, নেবেন? তোর আক্কেল জ্ঞান হবে কবে? তুই দেখছিস গাড়ি এসে থেমেছে, তুই ঘরে চলে আসবি না? ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে, লজ্জা শরম নেই তোর? আমার যখন বিয়ে ঠিক হয়েছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায়। আজ তুই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সামনে দাঁড়িয়ে ফেরিওয়ালার সামনে তর্ক করছিস। ওরা এখন কি মনে করবে? ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখেছিস? মনে মনে হয়তো ভাবছিল কোনো ফকিন্নিকে বিয়ে করতে যাচ্ছি, আল্লাহ জানে। মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বকবক করছেন। দাদিমা মায়ের কথা শুনে হেসে বললেন, তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি, তারে দেখার জন্য দাঁড়িয়েছিল, কতদিন পর দেখলো। শায়না ব্যঙ্গ করে বলল, কতদিন পর দেখলো? তোমরা এসব ভাবো কী করে? তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ, আমি রাজি আছি কিনা জিজ্ঞেস করেছো একবারও? মা মুরগির খাবারের বাটিটা ধপ করে রেখে চলে গেল, যেন কথাটা কানে তোলার মতোই নয়। দাদিমা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন। বয়স হয়েছে ওনার, তবুও তিনি কর্মঠ। মাকে অনেক কাজে সাহায্য করেন। ওনার এতগুলো ছেলের বউ থাকতেও উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল। অবশ্য বউ শাশুড়ির মধ্যে দিনের ভেতর 1000বার ঝগড়া হয়, আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না। তিনি দাঁত খেলিয়ে হেসে শায়নাকে বললেন, তোরে ইঞ্জিনিয়ার সাহেব কিছু কিনে দেয় নাই? শায়না আকাশ থেকে বলল, পাগল নাকি? পাগলের কি আছে, বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে? শায়না রাগত স্বরে বলল,
ফালতু কথা বলবে না। বিয়েতে আমি মত দিয়েছি তোমাকে? তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দিবে আর আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি? মানুষ অমানুষ দেখবে না? টাকা দেখলেই সবকটা পাগল হয়ে যাবে। শোনো, আমি পড়ালেখা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে। তোমার ফুতের বউকে থামতে বলো। কয়েকদিন পর পর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না। দাদিমা হাসতে লাগলেন। তোর দুই বোনকে টাকা দেখে বিয়ে দিছি? না, ভালো মানুষ দেখেই দিয়েছ। আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না। আমাকে জাহান্নামে ঠেলে দেওয়ার ধান্দা সবার। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আস্তে কথা বলো, মানুষ শুনবে। বৃষ্টি থামছে, ভেজা কাপড়গুলো বের করে দে রশিদে। আর আজ তুই আর সামনের উঠোনে বের হবি না। যদি বের হোস তোর ঠ্যাং কেটে রেখে দেবো আমি। বৃষ্টি আবার শুরু হবে কিছুক্ষণ পর। কাপড় একবার বের করো, আরেকবার তোলো। কাপড় নিয়ে এত ডিউটি করতে পারবো না। মা কোমরে এক হাত চেপে একরাশ ক্ষোভ নিয়ে তার দিকে চেয়ে রইল। দাদিমাকে বলল, এই মেয়ে কি তেরামো শুরু করেছে দেখেছেন আম্মা? তোমার মেয়ে তোমার মতোই হয়েছে। মা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখলি, দোষ করবি তোরা, আর তোর জাত গোষ্ঠী কথা শোনায় আমাকে। দাদিমার কপাল কুঁচকে গেল। তুমি ভালো কথাকেও ঝগড়ার দিকে টেনে নিয়ে যাও কেন? মা ভেতরে চলে গেলেন। শাইনা দাদিমাকে বলল, যাও ভেতরে গিয়ে জোরসে একটা ঝামেলা লাগাও। তোমাদের বউ শাশুড়ির কাজই তো সেটা। বলেই সে পুকুর ঘাটে নেমে পাটা ধুয়ে নিতে লাগলো। ঘাট থেকে উঠতেই চাচাতো ভাই বোনরা তাকে ঘিরে ধরল। সবার হাতে চকলেট। শায়না বলল, কার পকেট মারা হয়েছে? মেজু চাচার মেয়ে সাঞ্চু বলল, দুলাভাই দিয়েছে। শায়না ভাবল বড় আপারা এসেছে। সে খুশি হয়ে জানতে চাইল, দুলাভাই আসছে? তোমার দুলাভাই না, আমাদের দুলাভাই। শায়না কিছুক্ষণ চেয়ে রইল চুপচাপ। দুদিন আগে তাদের বাড়ির পেছনে গাছ কাটা হয়েছিল। সেখান থেকে ফুল গাছের একটা লাকড়ি নিতেই সবাই ভোদর। ছোট চাচার ছেলে ইব্রান বেশি দূর যেতে পারল না। তার বয়স 4 হবে। শায়না তার হাত ধরে তার হাত থেকে অর্ধেক চকলেট মুখে নিয়ে নিল। সাথে সাথে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে এলো। শায়না ততক্ষণে লাপাত্তা। মুখ থেকে চকলেটটুকু থুক করে ফেলে দিল মাটিতে। চকলেট কে এনেছে সেটা মনে পড়ার পর বড় ভাবি এসে বলল, শায়না, তোমার জন্য ওই বাড়ি থেকে চকলেট পাঠিয়েছে, লন্ডন থেকে এসেছে, ফেলে দিও না আবার। শায়না চুপ করে রইল। বড় আপা আর মেঝো আপার ছেলে মেয়ে আসুক, ওদের দিয়ে দেবে সব। বড় ভাবের কোলে 1.5 বছরের একটা বাচ্চা ছেলে, ওটা শায়নার কলিজা।